আলোচনার বিষয়বস্তু কি রয়েছে সেটা প্রথমে আপনাদের জানিয়ে রাখি, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। যেহেতু সামনেই এডিসির সাধারণ নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে 2026-এর এডিসি নির্বাচনকে পাখির চোখ করে এর কিছু মাস আগে থেকেই কিন্তু একেবারে রাজনৈতিক প্রস্তুতি মাঠ থেকে শুরু হয়ে গেছে। মাঠ থেকে এবার এই রাজনৈতিক লড়াই শুরু হয়েছে এবং সেই মাঠে যে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে কোথাও কোথাও দুর্বল দেখা যাচ্ছে, কোথাও কোথাও আবার তাদের সংগঠন বিস্তার করতে চেষ্টা করছে। তো সব মিলিয়ে এই এডিসি নির্বাচনে আজকের যে আমাদের বিষয় সেটা হচ্ছে বিজেপি তাহলে কি তাদের শরিক দল মথাকে দুর্বল করার চেষ্টা করছে? তাহলে কি বিজেপি এবার মথার ভোট ব্যাংকে তাদের নজর করছে? তাহলে কি মথার ভোট ব্যাংক হবে আগামী 2026-এর এডিসি নির্বাচনে বিজেপির মুখ্য টার্গেট? এবং হাত গুটিয়ে কি বসে থাকবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন? তাহলে কি বিজেপি সরাসরি প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে চ্যালেঞ্জ করেছে যে এবারের 26-এর নির্বাচনে বিজেপি তাদের বিরোধী হিসাবে বা তাদের মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছে তিপ্রা মথাকে? তার কারণ আজ দেখা গেল আইপিএফটির কিছু সংগঠন এবং বিশেষ করে তিপ্রা মথার একেবারে সামনের সারির বেশ কিছু সংগঠনের কর্মীরা তারা যোগ দিলেন বিজেপিতে এবং বিজেপির সদর কার্যালয়ে ঘটা করে তাদেরকে দলে আমন্ত্রণ জানানো হয়। তাহলে কি এই আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বিজেপি মথাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে পাহাড়ে এখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বিজেপির যে জনজাতি সংগঠন রয়েছে, জনজাতি মোর্চা রয়েছে, সেই জনজাতি মোর্চা তাহলে কি চ্যালেঞ্জ করছে মথাকে যে জনজাতি মোর্চা বিজেপির শক্তিশালী হয়ে যাচ্ছে এবং যদি বিজেপির জনজাতি মোর্চা শক্তিশালী হয় তাহলে সেখানে আর মথা নামক আঞ্চলিক দলের সাহায্যের প্রয়োজন পড়বে না বিজেপির? তাহলে কি এবার সরাসরি এই প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি এবং মথা রাজনৈতিক দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে এবং সংখ্যার লড়াইয়ে বা ভোটের লড়াইয়ে কি তাহলে প্রতিদ্বন্দ্বী হিসাবেই নামবে? আমরা বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের এই বিষয় নিয়ে কি কি মতামত রয়েছে অবশ্যই আপনারা আমাদের জানাতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে, নাম্বারটি হচ্ছে 6909260203, অথবা কমেন্ট সেকশনে মন্তব্য আপনারা করতে পারেন। প্রথমে আমরা শুনে নেব যে আজ যখন বিজেপি মথা শিবিরে ভাঙন ধরালো তখন মথার ঠিক একেবারেই প্রথম সারির বেশ কিছু নেতৃত্বরা, যুব সংগঠনের নেতৃত্বরা মথার, তাদের যুব সংগঠনের একেবারে স্টেট কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে দলে যোগদান করেছেন বলে খবর। এবং এই যে পালা বদল বা দল বদলের যে পালা, এটা তো আমরা দেখতেই পাই বিভিন্ন নির্বাচনের পূর্বে, এবং এই এডিসি নির্বাচনের পূর্বে প্রথম থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে লড়াইটা শুধুমাত্র দুটো রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, আর কোনো তৃতীয় রাজনৈতিক দল এখানে আসছে না, না তো আইপিএফটি না অন্য কোনো বিরোধী সংগঠন কংগ্রেস বা সিপিআইএম এর পক্ষ থেকে। সিপিআইএম এর যে ঘাঁটি ছিল গণমুক্তি পরিষদের, সেই গণমুক্তি পরিষদকেও আর সেইভাবে এই এডিসি নির্বাচনকে কেন্দ্র করে লড়াই করতে কিংবা তাদের এজেন্ডা তুলে ধরতে আর দেখা যাচ্ছে না। বিজেপি আর যেটা জানিয়েছে, বিজেপির পক্ষ থেকে আজ সদর কার্যালয়ে মথার বিভিন্ন প্রথম সারির কর্মীরা নাকি যোগ দিয়েছেন বিজেপিতে, এবং তারা কি কারণে বিজেপিতে যোগ দিয়েছেন? তিপ্রা মথার প্রশাসনের বিরুদ্ধে একাধিক ক্ষোভ রয়েছে এবং নাকি এডিসি এলাকায় কোনো কাজ হচ্ছে না। ঠিক সে কারণে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে এডিসিতে মথার বিরুদ্ধে, যে মথাকে এত এত কাজ দেওয়ার পরেও মথা মানুষের কাজ পর্যন্ত তাদের কাজ পৌঁছায়নি। আর তার ফায়দা কি মথার শরিক দল বিজেপি লুটে নেওয়ার চেষ্টা করছে? সরাসরি মথাকে চ্যালেঞ্জ, প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে চ্যালেঞ্জ করছে বিজেপি। আমরা প্রথমে শুনে নেব আজ দলে যোগদান করার পর, তিপ্রা মথার বিভিন্ন কর্মীদেরকে বিজেপিতে ফিরিয়ে আনার পর, মথার মধ্যে ভাঙন ধরানোর পর বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্যরা ঠিক মথার বিরুদ্ধে কি কি অভিযোগ তুলে ধরছেন, শোনাবো আপনাদের। আমাদের এখানে এই যে যোগদান করতে এসেছেন যে বাপি রূপিণী তিপ্রা মথা যুব সংগঠনের যিনি রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, ওনার বক্তব্য আপনারা ব্লকের মাধ্যমে হয়তো শুনতে পেরেছেন। ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি 2021 থেকে দীর্ঘদিন ধরে
এই যে মহারাজা প্রদ্যোতের সঙ্গ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এবং এই যে দিল্লি পেদল যাত্রা আপনারা সবাই দেখেছেন, বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক, আগরতলা থেকে যিনি দিল্লি অব্দি পায়ে হেঁটে এই যে দিল্লি পেদল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে। কিন্তু ওনার মধ্যে যে বক্তব্যগুলো ওখানে উঠে এসছে, অনেকটা বিষয় যে মুখে একরকম কিন্তু ভিতরে একরকম। উপরে শুধু থামসা, ভিতরে কিছু নাই। ভিতরে নিজেদের মধ্যে ঝগড়া, নিজেদের মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সঙ্গে সবাই গিয়া সুন্দর সব ঠিক আছে, কিন্তু নিচের গ্রাউন্ড লেভেলে নিজেদের মধ্যে লড়াই। এবং 5 বছরে এই দেশের মধ্যে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং সে ওইটাকে দেখে মানে হতাশা হয়ে উনি দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, মোদী মানিসার নেতৃত্বে যে সরকার, এই সরকারে একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এডিসি এলাকা ডেভেলপমেন্ট হচ্ছে রাজ্য সরকারের মাধ্যমে। তো সেটাকে সে মনে করেন যে এই ভারতীয় জনতা পার্টির মধ্যেই বা মাধ্যমে যে জনজাতিদের বা উনিও যে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে এই পার্টির মাধ্যমে হয়তো আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব। অথবা এই যারা জাতির নামে নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে, সেটা শুধু খাওয়ার নামে শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি, কাজের কাজ কিছুই না, উন্নয়নের জন্য কিছুই না। তাই সেটাকে বিশ্বাস করে আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি জয়েন করেছেন। ওরা বক্তব্য ধন্যবাদ। আজকে আমাদের এখানে এই যে যোগদান করবে এসেছেন যে বাপি রূপিণী প্রমথা যুব সংগঠনের যিনি রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, উনার বক্তব্য আপনারা কবরকের মাধ্যমে হয়তো শুনতে পেরেছেন। উনার টোটালি বক্তব্য হচ্ছে উনি 2021 থেকে দীর্ঘদিন ধরে এই যে মহারাজা প্রদ্যোতের সঙ্গ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এবং এই যে দিল্লি পেদল যাত্রা আপনারা সবাই দেখেছেন, বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক, আগরতলা থেকে যিনি দিল্লি অব্দি পায়ে হেঁটে এই যে দিল্লি পেদল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে। কিন্তু ওনার মধ্যে যে বক্তব্যগুলো ওখানে উঠে এসছে, অনেকটা বিষয় যে মুখে একরকম কিন্তু ভিতরে একরকম। উপরে শুধু থামসা, ভিতরে কিছু নাই। ভিতরে নিজেদের মধ্যে ঝগড়া, নিজেদের মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সঙ্গে সবাই গিয়া সুন্দর সব ঠিক আছে, কিন্তু নিচের গ্রাউন্ড লেভেলে নিজেদের মধ্যে লড়াই। এবং 5 বছরে এই দেশের মধ্যে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং সে ওইটাকে দেখে মানে হতাশা হয়ে উনি দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, মোদী মানিসার নেতৃত্বে যে সরকার, এই সরকারে একমাত্র যে তাহলে এবার বিজেপি তাদের শরিক দল মথা এবং মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের প্রায় অনেকাংশে একটা খোলাসা তারা সামনে নিয়ে এসছে, যেখানে একজন বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্ব দাবি করছেন যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন দিল্লিতে গিয়ে যে কথা বলেন বা ত্রিপুরায় এসে যে কথা বলেন তার মধ্যে কোনো একটা মিল খুঁজে পাওয়া যায় না। তিনি বাইরে একটা কথা বলেন এবং ভেতরে সেখানে অন্য কাজ হয়, ভেতরটা একেবারেই নাকি খোখলা, এমনটা অভিযোগ বিজেপির। এবং বিজেপি একেবারেই প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে রীতিমতো টার্গেট করতে ব্যস্ত। তার কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কাছে তাদের একটা ভোটের বিশাল অংশ রয়েছে এবং সেই বিশাল অংশটা তাহলে কি সেখানে আগামী এডিসির ভোটে প্রভাবিত করবে? একটা সুন্দর হিসেব বা একটা সংখ্যা দিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে
2018 এবং 2023 এই 5 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে বেশ কিছু রাজনৈতিক পরিবর্তন, উত্থান পতন দেখা গেছে, নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হতে দেখা গেছে। আবার সেই রাজনৈতিক দলকে বা সেই আঞ্চলিক দলকে কি করে একটা জাতীয় দলের মাধ্যমে টুকরো টুকরো ভাবে ভেঙে দেওয়া যায় বা সেটাকে দুর্বল করা যায়, তারও কিন্তু একটা পুরো প্ল্যানিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার কিছু সংখ্যা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। 2018-তে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বিজেপির কাছে, শুধুমাত্র বিজেপির কাছে যে ভোট পার্সেন্টেজ ছিল সেটা ছিল 43.59, প্রায় ধরে নিন 44%, 44%। এবং সেটা কমে 2023-এ গিয়ে দাঁড়ায় 38.97, অর্থাৎ বিজেপি 2018-তে 57 আসনে সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার মধ্যে তারা 36টি আসনে জয়লাভ করে। এবং এবারে আমরা দেখেছি 55টি আসনে তারা লড়াই করেছে, 55, এবং সেখানে তারা 32টি আসন দখল করে পরবর্তী উপনির্বাচনের পর। এবং তাদের এই যে ভোট পার্সেন্টেজ প্রায় সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে সব মিলিয়ে সেখানে প্রায় 9% মতো তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু সেখানে কমতে দেখা গেছে জোট সরকারের। তাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6% ভোট কমেছে। আবার আইপিএফটির কথা যদি আমরা ধরে নেই, তাহলে আইপিএফটি সেখানে 9টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2018 এবং 8টা আসনেই তারা জয়ী হয়। তাদের ভোট পার্সেন্টেজ থাকে 7.38%। এই 7% যে ভোট আইপিএফটির ছিল 2023-এ এসে সেটা পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে আইপিএফটির প্রায় 7% ভোট, আবার অন্যদিকে সেখানে প্রায় 6% ভোট হচ্ছে বিজেপির, যেটা কমেছে। তো সব মিলিয়ে প্রায় 11-12% ভোট আমরা যদি একটা গড় ধরে নেই, প্রায় 11% ভোট জোট সরকারের কমতে দেখা গেছে আইপিএফটি এবং বিজেপির। এই 11% ভোট যেটা কমেছে সেই ভোটটাই কোথায় চলে গেছে? বিশেষ করে আইপিএফটির 7% ভোট যেটা বিধানসভা ভোটে পড়েছিল সেটা গিয়ে সম্পূর্ণভাবে মথা যেভাবে 2023-এ 44টি আসনে লড়াই করে 42টি আসনে লড়াই করে তাদের ভোট পার্সেন্টেজ দাঁড়ায় 19.69%। স্বাভাবিকভাবেই তারা কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপির থেকে। তারা এখানে 19%, প্রায় 20% ভোট পার্সেন্টেজ নিয়ে চলে যায়। এই 20%-এর মধ্যে কিন্তু বিজেপির থেকে যে ভোট চলে এসছে, আইপিএফটি থেকে যে ভোট চলে এসছে সেটা তিপ্রামথার খাতায় জমা পড়েছে। অন্যদিক থেকে কংগ্রেসের কিছুটা প্রায় 7% ভোট বেড়েছে 2018-র তুলনায়। সিপিআইএম এর ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র এই যে বিজেপির ভোট কমেছে তা কিন্তু নয়। সিপিআইএম 2018 সালে প্রায় 42% ভোট পেয়েছিল, কিন্তু 2023-এ এসে 43টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরেও 47টি আসন, 47 ক্ষমা করবেন, ইন্ডিপেন্ডেন্ট সহ 47-47টি আসনে সিপিআইএম লড়াই করার পরেও তাদের ভোট পার্সেন্টেজ গিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে 2018-র তুলনায়। সেটা হয়ে গেছে প্রায় 24%। অর্থাৎ সিপিআইএম এর যে গণমুক্তি পরিষদ ছিল, যারা পাহাড়ে একটা এডিসি এলাকায় তাদের একটা গড় ছিল গণমুক্তি পরিষদের, সেই গড় ভেঙেছে, আইপিএফটির গড় ভেঙেছে, বিজেপি জনজাতি মোর্চার গড় ভেঙেছে এবং সেই প্রত্যেকটি রাজনৈতিক দলের গড় ভেঙে মথা তাদের ভোট ব্যাংক কুড়িয়েছে। আর এখন 2026-এর এডিসি নির্বাচনের আগে কি হচ্ছে, এর উল্টো আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলি ঘটছে। যেভাবে গণমুক্তি পরিষদ ভেঙে, আইপিএফটি ভেঙে সেখানে ভোট একত্রিত হয়েছিল, মথার কাছে এসছিল জনজাতি মোর্চা, বিজেপির জনজাতি মোর্চা ভেঙে, আইপিএফটি ভেঙে, গণমুক্তি পরিষদ ভেঙে যেভাবে বিজেপির কাছে ভোট ক্ষমা করবেন, মথার কাছে যেভাবে ভোট এসছিল, এখন তার উল্টো ঘটনা ঘটছে। ব্যতিক্রমী বিপরীত ধর্মী একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে এখন বিজেপি মথার ঘর ভাঙছে, আইপিএফটি মথার ঘর ভাঙছে, গণমুক্তি পরিষদ চেষ্টা করছে মথার ঘর ভাঙার। অর্থাৎ যাদের থেকে ভোটগুলি আনা হয়েছিল বা যাদের থেকে ভোট ব্যাংকগুলি কালেক্ট করা হয়েছিল, ভোটগুলি কালেক্ট করা হয়েছিল, সেই দলগুলি আবার চেষ্টা করছে মথাকে ভেঙে দেওয়ার। এবং বিশেষ করে বিজেপি চেষ্টা করছে, ইতিমধ্যে আপনারা যে বক্তব্যগুলি শুনলেন সেখানে জনজাতি মোর্চার নেতৃত্বরা ইতিমধ্যে সরাসরিভাবে মথা, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, টিটিএডিসির প্রশাসন,
তাদেরকে বারবার টার্গেট করছেন এবং তাদেরকে একেবারেই নজরের মধ্যে রাখা হচ্ছে যে প্রশাসনিক কাজে গাফিলতি হয়েছে, আর্থিক নয়ছয় হয়েছে, সরকারের টাকায়, মানুষের টাকায়, নাকি বিদেশ ভ্রমণ করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন মানুষের টাকায়, নাকি সেখানে আমোদ প্রমোদ হয়েছে, আমোদ বিনোদনের বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সরকারি বিভিন্ন যে সম্পত্তিগুলি ছিল টিটিএডিসির কাছে সেগুলি বন্ধক রাখা হয়েছে, লিজ দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থাকে, প্রাইভেট সংস্থাকে। তো এই কারণেই তাদের বিরুদ্ধে এখানে কিন্তু একটা এন্টি ইনকামবেন্সি কাজ করছে এবং বিজেপি এখানে মূল চালনা শক্তি হিসাবে কাজ করছে যে মথাকে ভাঙার। এবার দেখার বিষয় যে সরাসরি প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে যে চ্যালেঞ্জ করেছে বিজেপি, সেই চ্যালেঞ্জ কতটা গ্রহণ করতে পারেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তার কারণ ব্যক্তিগতভাবে তো নয়, উনি একটা দল তৈরি করেছেন, এবার সেই দলের প্রমুখ তিনি, সেই দলের সুপ্রিমো তিনি, সেই দলের ফাউন্ডার তিনি। এবার দলের ফাউন্ডার হয়ে তিনি কি এখন মথাকে এভাবেই একা ছেড়ে দেবেন ওনার ওয়ান নর্থ ইস্টের জন্য, সেটাও দেখার রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এখানে আগামী দিনে সম্ভাব্য কি ঘটনা ঘটতে পারে। তিপ্রামথার কাছে যে ভোট ব্যাংক ছিল সেটা কি তিপ্রামথার কাছেই থাকবে, নাকি বিজেপি মথার থেকে সেই ভোট ছিনিয়ে নিতে সফল হবে? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো, এখনকার মতো তাহলে বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।